আসসালামু আলাইকুম। যাদের ক্লাস 8-এ বাংলা যে শর্ট সিলেবাস এই 2021 সালে দিয়েছে তাদের জন্য ক্লাস 8-এর বাংলা শর্ট সিলেবাস থেকে যে তৈলচিত্রের ভূত গল্পটি রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো সেই তৈলচিত্রের ভূত গল্পের যে সৃজনশীল গুলো রয়েছে তো সেইগুলো নিয়ে আসলে অনেক স্টুডেন্টের মনে হয়েছে যে কিছু সমস্যা দেখা দিয়েছে বা মনে হয়েছে যে সৃজনশীল গুলো যদি আমরা আ ব্যাখ্যা করে দিতাম আমি বা বুঝিয়ে দিতাম তাহলে হয়তো খুব ভালো হতো। তো সেই জন্যই আসলে সেই তৈলচিত্রের ভূত গল্পটি নিয়ে এখন আলোচনা করব। তো আসলে আমরা একটু শুরু থেকেই দেখি যে তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে কবি পরিচিতি দেওয়া আছে। স্টুডেন্ট যারা আছেন তারা খুব ভালোভাবে এটা পড়বেন। কারণ এখান থেকে অনেক এমসিকিউ কোয়েশ্চেন হয়ে থাকে। এখানে কিছু জিনিস যেটা মেইন বইতে নেই, কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে লেখক পরিচিতিতে। সেগুলো মেইন বইতে নেই। তবুও এখানে আমি দিয়েছি আসলে গুগল করে বা বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে দিয়েছি। এটা হয়তো ভবিষ্যতের জন্য কাজে দিবে ইনশাআল্লাহ। যাই হোক এরপর রয়েছে অতিরিক্ত বহু নির্বাচনী প্রশ্নোত্তর যেগুলো নিয়ে আসলে একটু এক্সামের আগে যেহেতু এক্সামের আগে তো আসলে পুরো বই পড়াটা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে যদি আমরা এরকম করি যে এক্সামের আগে রিভিশনের জন্য আমরা এই শর্ট যে এমসিকিউ গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করলাম বা একটু দেখলাম সেক্ষেত্রে একটু উপকার হবে। এরপরে আ শুরু হবে আসলে সৃজনশীল প্রশ্ন ব্যাংক। তো আসলে আ বিভিন্ন সালের কোয়েশ্চেন থেকে বিভিন্ন আ মডেল টেস্টের কোয়েশ্চেন থেকে আসলে এনালাইসিস করে যে ধরনের কোয়েশ্চেন গুলো আসতে পারে এই গল্পটি থেকে, তো সেই ধরনের কোয়েশ্চেনের উম একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখানে। তো আমরা এখন দেখি যে ১ম সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে যে গালিব এসএসসি পরীক্ষার্থী। সে রাত জেগে পড়াশোনা করে। কয়েকদিন আগে তার দাদু মারা গেছেন। দাদু মারা যাওয়ার পর থেকে রাতে জেগে পড়তে তার ভয় লাগে। সন্ধ্যার পর জানালা দিয়ে তাকালেই মনে হয় পাশের কলাবাগান থেকে দাদু তাকে হাতইশারা করে ডাকছে। রাতে হালকা বাতাস বইতে থাকলে সে দাদুকে কলাবাগানে দাঁড়িয়ে ডাকতে দেখে। কিন্তু দিনের বেলায় বাতাস থাকলেও দাদুকে কলাবাগানে দাঁড়িয়ে ডাকতে দেখা যায় না। আচ্ছা, মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার-স্যাপার আরকি এখানে। যাই হোক আমরা এখন আসলে ক নাম্বারটা দেখি। যে জ্ঞানমূলকটা রয়েছে সেটা হচ্ছে রূপার ফ্রেমটা কে সিন্ধুকে তুলে রেখেছিল? এইটা যারা গল্প পড়েছেন, যারা এইটা গল্পটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে তাদের কাছে জ্ঞানমূলকটা কোনো ব্যাপার না। নগেনের হৃদকম্প হতে লাগলো কেন? খ নাম্বার। তো এই খ নাম্বারে যেটা রয়েছে যে নগেনের হৃদকম্প হতে লাগলো কেন? এটা আসলে গল্পের মধ্যে খুবই স্পষ্ট করে বলা আছে। আ তার মনের ভিতরে তার অজান্তেই হয়তো তার মনের ভিতরে ভয় ঢুকেছিল বা সেই ভয়ের কারণে তার হৃদকম্পন হতে শুরু করেছিল। যাই হোক এটা হচ্ছে আপনারা গল্প পড়লে বুঝতে পারবেন। এখন আমাদের যে মেইন বিষয়টা হচ্ছে গ এবং ঘ। এখন আমরা যদি দেখি সেটা হচ্ছে যে গ নাম্বার বলেছে উদ্দীপকে তোমার পাঠ্য কোন গল্পের বিষয়ের কোন গল্পের বিষয়ের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। তো এখানে কিন্তু খুবই ইজি। এই গ নাম্বারটা খুবই ইজি। এখানে উদ্দীপক বল গ নাম্বারে বলা হয়েছে যে, "উদ্দীপকে তোমার পাঠ্য কোন, কোন গল্পের বিষয়ের প্রতিফলন ঘটেছে?" অর্থাৎ উদ্দীপকটিতে মানে তুমি পড়েছো বা তোমার পড়া আছে এমন কোন গল্পের বিষয়ের সঙ্গে উদ্দীপকের বিষয়টি প্রতিফলন ঘটেছে। অর্থাৎ উদ্দীপকের বিষয়টি মিলে গেছে। ঠিক আছে? তো আমি তো আপনাদেরকে যে অতীতে সৃজনশীল কিভাবে লিখতে হবে? আসলে আমি একটা সহজ বিষয় বুঝিয়েছিলাম যে, ক নাম ১ মার্কের জন্য ১ প্যারা, ২ মার্কের জন্য ২ প্যারা, ৩ মার্ক ৩ প্যারা এবং ৪ মার্ক ৪ প্যারা। যারা আমার সেই ক্লাসগুলো করেছো অতীতে আ আ আসলে সামনাসামনি তো আ ফিজিক্যালি যে ক্লাসগুলো করা হয়েছে, সেই ক্লাসগুলো যারা করেছে তারা বুঝতে পেরেছে। যদি কারো কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আগামী দিন আরেকটা রেকর্ডেড ক্লাস আমরা দেয়ার চেষ্টা করব আমি। তো এখন দেখি যে এখানে কোয়েশ্চেনটা কিন্তু খুব ইজি যে উদ্দীপকটির যে বিষয়বস্তু সেইটা আসলে আমাদের পাঠ্য বা আমাদের পড়া কোন গল্পের সাথে মিলে এটা বা কোন গল্পের প্রতিফলন ঘটেছে এটা ব্যাখ্যা করতে বলেছে। এটা খুবই ইজি যে এখানে আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে আ যেহেতু দাদু মারা গেছে, সেই তার দাদুকে দেখার কোনো পসিবিলিটি এখানে নেই। ঠিক আছে? তো এখানে আসলে যে বিষয়টা হয়েছে যে আসলে এটা তার মনের ভ্রান্ত ধারণা বা মনের ভেতরে অজান্তেই যে মনের কিছু ভয় কাজ করে বা আসলে ভ্রান্ত ধারণা থেকে বা অজ্ঞতা থেকে এই বিষয়গুলো আসে।
তো আমরা জানি যে উদ্দীপকের এই বিষয়টি যে আমাদের পড়া গল্প রয়েছে তৈলচিত্রের ভূত, সেই বিষয়টি আ বি সেই গল্পের বিষয়ের সঙ্গে উদ্দীপকের বিষয়টির প্রতিফলন রয়েছে। এটা এখন কিভাবে ব্যাখ্যা করবে এটা আমি তোমাদেরকে ব্যাখ্যা এর আগে বুঝিয়েছি, তোমরা সেভাবে ব্যাখ্যা করবে। এরপরে ঘ নাম্বারে বলেছে, "গালিবের ভয় দূর করতে করণীয় কি? তৈলচিত্রের ভূত গল্পের আলোকে মতামত দাও।" এখানে কিন্তু খুব ইজি। এখানে ১ম এই বলতে হবে গালিবের ভয় দূর করার দূর করতে আমাদের করণীয় তার মনের ভ্রান্ত ধারণা বিজ্ঞানসম্মত উপায়ে দূর করা। ঠিক আছে? বা এরকম যে যেটা দিয়ে জ্ঞানমূলকটা এক কথায় বুঝিয়ে দিতে পারে আরকি। সেটা কোনো প্রবলেম না। এখন কথা হচ্ছে যে গালিবের ভয় দূর করতে করণীয় কি? তৈলচিত্রের ভূত গল্পের আলোকে মতামত দাও। আমাদের এখানে কিন্তু খুব ইজি যে আমাদের এখানে বিষয়টা এরকম করতে হবে যে আ জ্ঞানমূলকটা দিয়ে দিলেন। এরপরে কিন্তু আমরা আ 2nd প্যারায় যাবো। 2nd প্যারাটা হচ্ছে আমি সবসময় বলেছি যে উদ্দীপক visualization is the first ইম্পোর্টেন্স। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আসলে আমাদের উদ্দীপকটা আমরা আগে লিখবো। তো সেই ক্ষেত্রে যদি আমরা এরকম বলি যে গালিব এসএসসি পরীক্ষার্থী, তো সে রাত জেগে পড়াশোনা করে, দাদু মারা গেছে। একটা ছোটখাটো একটা একটা বর্ণনা, একটা মোটামুটি একটা ব্রিফিং দেয়া হইলো। এবং এরপরে বলতে হবে তৈলচিত্রের ভূত গল্পের আলোকে গালিবের এই দূর করতে, মানে ভয়টি দূর করতে হলে আসলে তৈলচিত্রের ভূত গল্পে যেমন বিজ্ঞানসম্মত উপায়ে তার ভ্রান্ত ধারণা দূর করা হয়েছে। তাকে বোঝানো হয়েছে এখানে এই কারণে এরকম হয়েছে। তো সেই গল্পের আলোক দিয়ে এই ভয় দূর করার যে কারণটি সেটা ব্যাখ্যা করতে হবে এবং বলতে হবে যে সে ঠিক একই রকমভাবে গালিব কি আ গালিবকেও আসলে বোঝাতে হবে যে এটা আসলে সম্ভব নয়। এটা তার মনের ভ্রান্ত ধারণা। মানুষ মনে যেটা দেখে বা মানুষ যেটা চিন্তা করে সেটা মানুষের অবচেতন মস্তিষ্ক সেটাই আসলে ফুটিয়ে তোলে। তো এই বিষয়টা গালিবকে বোঝাতে হবে। এটা এখন আপনারা ব্যাখ্যা করবেন। এটা খুব সহজ। এরপরে দেখেন যে সৃজনশীল প্রশ্নের পরেরটা দেখি যে মানিক প্রকৃতির ডাকে গভীর রাতে বেরিয়ে দেখতে পায় একটু দূরে সাদা মতো কি যেন দেখা যায় এবং তা হালকা বাতাসে দোল খাচ্ছে মনে হয়। মানিক একেই আ ভূত মনে করে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর মানিকের বাবা এসে মানিককে উদ্ধার করে এবং জানতে পারে ভূত দেখে সে ভয় পেয়েছিল। আসলে সেটা কোনো ভূত ছিল না। সেটা ছিল একটি ছোট গাছ যা রাতের বেলায় হালকা জ্যোৎস্নার আলোতে সাদা দেখাচ্ছিল। তো অশরীরী মানে কি? এটা যদি কেউ না পারে আসলে আ তাকে আসলে কি করা দরকার? তার আসলে শাস্তির প্রয়োজন আছে আমার মনে হয়। তো যাই হোক অশরীরী আপনারা পারবেন। এরপরে হচ্ছে নগেনের মামা কেমন লোক ছিলেন? এটাও গল্পের মধ্যে খুব ভালোভাবে দেওয়া রয়েছে। এটা আপনারা ব্যাখ্যা করতে পারবেন। জাস্ট ২ প্যারায়। কেমন লোক ছিলেন? ভালো, খারাপ না জ্ঞানী নাকি আ কেমন? সেটা এক কথায় বলবেন, এবারে ছোট করে একটা ব্রিফ দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবেন। এরপরে দেখেন গ নাম্বারে আছে যে উদ্দীপকে মানিকের ভূত দেখার সঙ্গে তৈলচিত্রের ভূত গল্পের কোন ঘটনার সাদৃশ্য আছে? কোন ঘটনার সাদৃশ্য আছে কি? নির্ণয় করো। এখানে এক কথায় বলতে হবে যে হ্যাঁ, উদ্দীপকের মানিকের ভূত দেখার সঙ্গে তৈলচিত্রের ভূত গল্পের আ একটি ঘটনার সাদৃশ্য রয়েছে। তো এখানে বলেছে কোন ঘটনার সাদৃশ্য রয়েছে কি? আপনারা যদি বলেন যে একটি ঘটনার সাদৃশ্য রয়েছে তাতেও হবে। আবার যদি বলেন যে হ্যাঁ, ওই ঘটনাটার মানে ঘটনাটা উল্লেখ করে যদি সাদৃশ্য রয়েছে বলেন সেটাও হবে। এটা আপনাদের যার মতামত। আচ্ছা যাই হোক, আমি অশরীরী মানে না পারলে শাস্তি দেওয়া উচিত। শাস্তি আসলে কেমন জানি। তো আসলে শাস্তি স্বরূপ এরকম হইতে পারে যে ক্লাসমেট যারা আছে আ তাদের সবার কোয়েশ্চেন এর অ্যান্সার দিবে। এটা কিন্তু একটা ভালো শাস্তি হইতে পারে। যে যতজন ক্লাসমেট আছে তারা সবাই মিলে তাকে কোয়েশ্চেন করবে এবং সে সেই কোয়েশ্চেন এর অ্যান্সার দিবে। যাই হোক এটা কিন্তু আবার নেগেটিভলি নেওয়ার কিছু নাই। তো এরপরে আমরা দেখি যে উদ্দীপকে মানিকের ভূত দেখার সঙ্গে তৈলচিত্রের ভূত গল্পের কোন ঘটনার সাদৃশ্য আছে কি? আচ্ছা এখন আমাদের বলতে হবে হ্যাঁ, সাদৃশ্য রয়েছে যে উদ্দীপকে মানিক আসলে একটি গাছ সেই জ্যোৎস্নার আলোতে সেই গাছের আ আলো পড়াতে একটা ছোট গাছ সেই গাছের আলোতে জ্যোৎস্নার আলো পড়াতে সেই গাছটির রং কিছুটা সাদা মনে হয়েছিল অন্ধকারের মধ্যে। সেটা থেকে সে ভূত দেখে বা যেহেতু বাতাস হচ্ছিল রাতের বেলা বাতাসে নড়াচড়া করছিল গাছটি। সে মনে হচ্ছে এমন কোনো অশরীরী বা এমন কোনো ভৌতিক কোনো কিছু যেটা আসলে নড়াচড়া করছে। তো সেই অনুযায়ী সে ভয় পেয়েছিল। ঠিক একই রকমভাবে তৈলচিত্রের ভূত গল্পেও কিন্তু এই যে একটা ফ্রেম, ফ্রেমটা আসলে কি? ফ্রেমটা আসলে বিদ্যুতের ইয়ের কারণে আ এটা আসলে ছোঁয়াতে তাকে আসলে শক করেছিল বা এরকম একটা ঘটনা রয়েছে। তো এখন আমাদেরকে এটা আসলে তৈলচিত্রের ভূত গল্প ১ম এ আমরা উদ্দীপকটি ব্যাখ্যা করব এবং এরপরে তৈলচিত্রের ভূতের ভূতটি এই সুন্দরভাবে ২ টাকে মিউচুয়াল করে ব্যাখ্যা করে আমরা এটা ব্যাখ্যা দিব। এরপরে দেখি উদ্দীপকটি তৈলচিত্রের ভূত গল্পের
আংশিক ভাব ধারণ করে। মন্তব্যটি যথার্থ যাচাই যাচাই করো। আচ্ছা, এখানে আমরা বলব যে হ্যাঁ, উদ্দীপকটি তৈলচিত্রের ভূত গল্পের আংশিক ভাব ধারণ করে, মন্তব্যটি যথার্থ। এরপরে আমরা খ নাম্বারে দিব উদ্দীপকটি মানে 2nd প্যারায় উদ্দীপকে এই বিষয় বলা হয়েছে। তার আসলে জ্যোৎস্নার আলোতে গাছ দেখে সাদা মনে হয়েছে এবং সে ভয় পেয়েছে। এভাবে ব্যাখ্যা সুন্দরভাবে দিলেন এবং এরপরে আমাদের করতে হবে কি তৈলচিত্রের ভূত গল্পের এই যে উদ্দীপকের এই শুধুমাত্র ভয় পাওয়ার যে বিষয়টি আছে, ঠিক আছে? এই যে ভয় পাওয়ার যে বিষয়টি, এই বিষয়টি তৈলচিত্রের ভূত গল্পেও একটা ভয় পাওয়ার বিষয় রয়েছে। তো সেই ঘটনাটা আলোচনা করলেন। আলোচনা করার পরে যেটা বলব আমরা একদম লাস্টে মন্তব্যে গিয়ে বলব, অতএব উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি বা উপরের আলোচনা থেকে আমরা দেখতে পাই যে উদ্দীপকটি তৈলচিত্রের আ ভূত গল্পের আংশিক ভাব ধারণ করতে সক্ষম বা আংশিক ভাব ধারণ করে রয়েছে। শেষ। জাস্ট এই ২ টা আ সৃজনশীল প্রশ্ন। তো এই সৃজনশীলগুলো আসলে যেহেতু বোর্ড কোয়েশ্চেন এনালাইসিস করে দেওয়া রয়েছে, আশা করা যাচ্ছে যে এই ধরনের সৃজনশীল আপনারা কমন পেতে যাচ্ছেন ইনশাআল্লাহ। বাকিটা তো আসলে আল্লাহ মালিক জানে। আর এরপরে না পারলে আমার আসলে কিছু করার আছে বলে মনে হয় না। কারণ সম্পূর্ণ গল্প কিন্তু আমি পড়িয়েছি। ঠিক আছে? আর যাদের সমস্যা রয়েছে যে উম পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নাই। বাট সমস্যা যদি এরকম কারো থেকে থাকে, "স্যার আমি ঠিক টাইম মতো লিখা কমপ্লিট করতে পারি না বা আমার লিখা খুব আস্তে। আমি কি এই লেখা কিভাবে জোরে করব?" তাহলে সত্যি কথা বলতে এই কোয়েশ্চেন এর কোনো অ্যান্সার আমার কাছে নাই। একটাই অ্যান্সার আছে। আপনি একটা কাজ করতে পারেন। আপনি ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা লেখার প্র্যাকটিস করেন। জাস্ট মজা করছি। এটা কোনো আসলে ইম্পোর্টেন্ট কিছু নয়। এরপরে দেখেন বলেছি যে অনুশীলনের জন্য উম কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্ন ও উত্তর। তো আসলে এখন দেখেন যে জ্ঞানমূলকের মধ্যে রয়েছে যে নগেনের মামা কিরকম লোক ছিলেন? নগেনের মামা কৃপণ লোক ছিলেন। দেখেন ওই যে আমি তখন কোয়েশ্চেনের ক নাম্বারে বলা হয়েছিল নগেনের মামা সরি খ নাম্বারে নগেনের মামা কেমন লোক ছিলেন এটি আসলে ব্যাখ্যা করতে বলা হয়েছিল। দেখেন এই যে জ্ঞানমূলকটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি সেই খ নাম্বারটি খুব সুন্দরভাবে এক কথায় জ্ঞানমূলকের অ্যান্সার দিয়ে সেটি ব্যাখ্যা করতে পারবেন। তো যাই হোক এখন এরপরে আছে কিছু অনুধাবনমূলক। অনুধাবনমূলকগুলো আপনারা যদি একটু পড়েন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আ এই তো শেষ। আর তাহলে এখন আমরা যেটা বলব সেটা হচ্ছে যে আ তৈলচিত্রের ভূত গল্পটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা গল্প। আ এই গল্পটা যদি কেউ পড়ে না থাকেন বা যাদের সিলেবাসে রয়েছে তারা পড়েন নাই, এরকম হইলে গল্পটি পড়বেন এবং অবশ্যই লেখক পরিচিতি এবং অতিরিক্ত বহুনির্বাচনীগুলো পরীক্ষার আগ দিয়ে একটু চোখ বুলিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বাকিটা আসলে আল্লাহর ইচ্ছা। তো ঠিক আছে। এরপরে যদি অন্য কোনো সৃজনশীল নিয়ে প্রবলেম থাকে তো আমরা আসলে পরবর্তীতে সেগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে? আজকে এই পর্যন্তই এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।